মুন্সিজি, কোম্পানি কেনার সব ফর্মালিটি শেষ। আপনার ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই সব ফর্মালিটি শেষ করেছি। এখন শুধু আপনার সই দরকার। ভালো, আমার জন্য আরেকটা কাজ করতে হবে। এই কোম্পানির চেয়ারম্যান শেখর আনন্দ, আর তার একটা বকে যাওয়া ছেলে আছে কবির আনন্দ। আমি শুনেছি শেখর আনন্দের আদেশ ছাড়া এই কোম্পানিতে একটা পাতাও নড়ে না। একদম ঠিক কথা। দারুণ। তাহলে আমার মনে হয় শেখর আনন্দ যথেষ্ট কাজ করে ফেলেছেন। এখন তার বিশ্রামের সময় এসেছে। এই কোম্পানি থেকেই তাকে সরাসরি জেলে পাঠানোর ব্যবস্থা করুন। এই কোম্পানির সব ক্ষমতা এখন আপনার হাতে। আপনি যা ইচ্ছা করতে পারেন। চাইলে আপনি নিজেই চেয়ারম্যানের পদ দখল করতে পারেন। না মুন্সিজি, আমি চেয়ারম্যানের পদ চাই না। বলুন তো এই কোম্পানির ভাইস চেয়ারম্যান কে? অভিনব গুপ্তা। তাহলে অভিনব গুপ্তাকে ফোন করে জানিয়ে দিন আজ থেকেই তিনি এই কোম্পানির নতুন চেয়ারম্যান। মুন্সি কমল স্বরূপের পথ আটকানোর সাহস কারও ছিল না। গৌতমের চোখে একটা আলাদা দৃঢ়তা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। অন্যদিকে অভনির টেনশন ক্রমেই বাড়ছিল। কবিরের কাছে সাহায্য চাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। অফিসে ফিরে গৌতম আর মুন্সিজিকে ভেতরে ঢুকতে দেখেই এক ৩২ বছরের মহিলা তাদের কেবিনের বাইরে আটকে দিল। তোমরা দুজন ভেতরে ঢুকলে কিভাবে, তাও আবার কাউকে না জানিয়েই? এই মহিলা ছিল কামিনী, শেখর আনন্দের পার্সোনাল সেক্রেটারি, যিনি মুন্সিজির আসল পরিচয় জানতেন। আমি এই কোম্পানির চেয়ারম্যান মিস্টার গুপ্তার সঙ্গে দেখা করতে এসেছি। মিস্টার অভিনব গুপ্তা এই কোম্পানির ভাইস চেয়ারম্যান, আর তিনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনাদের মতো সেলসম্যানদের সঙ্গে দেখা করেন না। এখনই বেরিয়ে যান, না হলে সিকিউরিটি ডাকবো। সিকিউরিটি। ঠিক তখনই গৌতমের ফোন বেজে উঠল। অভনি ফোন করছিল, কিন্তু সে ফোন ধরার আগেই লো ব্যাটারির কারণে মোবাইলটা বন্ধ হয়ে গেল। তুমি কি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? ইনি মুন্সিজি, দেরি হয়ে যাচ্ছে। প্লিজ মিস্টার গুপ্তাকে কল করুন। হ্যালো। অভিনব গুপ্ত মুন্সিজিকে খুব ভালো করেই চিনতেন। তিনি সঙ্গে সঙ্গে সব কাজ ফেলে কেবিন থেকে দৌড়ে বেরিয়ে এলেন। দেখুন, আমি আপনাদের শেষবারের মতো সতর্ক করছি। মিস শালিনী, অতিথিদের সঙ্গে এভাবে কথা বলা হয়? সরি স্যার। চুপ। তুমি কি জানো এই অসভ্যতার জন্য তোমাকে এই কোম্পানি থেকে বরখাস্ত করা যেতে পারে? অফিসে এই প্রথমবার শালিনীকে এভাবে অপমানিত হতে হলো। সে সঙ্গে সঙ্গে ফোনের সব কথা শেখর আনন্দকে জানিয়ে দিল। এদিকে গৌতম মুন্সিজির সঙ্গে অফিসের ফর্মালিটি শেষ করতে ব্যস্ত ছিল। হঠাৎ তার চোখ ঘড়ির দিকে পড়ল। সময় তখন ঠিক 4টে। এখন তার হাতে মাত্র 2 ঘন্টা। ডকুমেন্টে সই করে অফিস থেকে বেরোতে গিয়েই সে বাইরে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখল, যার চোখে আগুন জ্বলছিল। এখানে ঠিক কি চলছে? আর অভিনব, তুমি কিভাবে নিজেকে চেয়ারম্যান বলতে শুরু করলে আর শালিনীকে চাকরি থেকে বের করে দিলে? তোমার এত সাহস কোথা থেকে এলো? কথা বলো। এই ক্ষমতা আমি মিস্টার অভিনবকে দিয়েছি। আজ থেকে তিনি এই কোম্পানির চেয়ারম্যান। বুঝলাম, কিন্তু আমি জানতে চাই আপনি কে, আর জোর করে এই কোম্পানিকে ঢুকলেন কিভাবে? মুন্সি কমল স্বরূপ। নামটা শোনা মাত্রই শেখর আনন্দের পায়ের নিচের মাটি সরে গেল। মিস্টার কামাল, আপনি আগে বলেননি। আপনি আগে জানালে। ঠিক আছে, এক কাজ করি, আমার কেবিনে চলুন, বসে কথা বলি। মিস্টার আনন্দ, কথা বলার সময় পেরিয়ে গেছে। এই কোম্পানির আড়ালে আপনি কি ধরনের বেআইনি ব্যবসা চালাচ্ছেন আমরা খুব ভালো করেই জানি। এই বলে গৌতম তার হাতে একটা চিঠি তুলে দিল, যেখানে স্পষ্ট লেখা ছিল এই কোম্পানির নতুন মালিক এখন গৌতম। মুন্সিজি, মিস্টার গুপ্তা, আপনাদের দুজনের সঙ্গে আমার কথা আছে। ভেতরে চলুন। কেবিনে ঢুকেই গৌতম ঘড়ির দিকে তাকালো। সময় যত গড়িয়ে যাচ্ছিল, অভনি আর তার পরিবারের জন্য তার উদ্বেগ ততই বাড়ছিল। মিস্টার অভিনব, আজ থেকে আপনি এই কোম্পানির চেয়ারম্যান। এই ফার্মের সব সিদ্ধান্ত আপনিই নেবেন। আমি সম্পূর্ণ সততার সঙ্গে কাজ করব স্যার। অভিযোগের কোনো সুযোগ দেব না। ভালো। আর শেখর আনন্দ আর কবির আনন্দের সব অপকর্মের পুরো রেকর্ড আমি চাই।
ওরা অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। এবার ওদের জেলে যাওয়ার সময় এসেছে। চিন্তা করবেন না স্যার, ওদের বিরুদ্ধে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে আমার লকারে রাখা। আমি জানতাম একদিন না একদিন কেউ না কেউ ওদের বিরুদ্ধে আওয়াজ তুলবেই। এই দিনের জন্যই আমি অপেক্ষা করছিলাম স্যার। আজই আমি আপনাকে সব প্রমাণ তুলে দেব। মুন্সিজি, আমি দেরি করে ফেলছি, দয়া করে আমার চেকটা দিন। এই নিন হুকুম। ধন্যবাদ। ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে থাকা বডিগার্ডের কাছ থেকে মুন্সিজির ফোন এলো। ফোন ধরতেই মুন্সিজির মুখে ভয়ঙ্কর বিস্ময়ের ছাপ ফুটে উঠল, আর তিনি হতভম্ব হয়ে গৌতমের দিকে তাকিয়ে রইলেন। কিভাবে গৌতম এই জটিল জালের গিট খুলবে? হুকুম! অবনী এইমাত্র কবির আনন্দের ঘরে ঢুকেছে। গৌতম খুব ভালোভাবেই জানত কেন কবির অবনীকে তার কেবিনে ডেকেছে। কবির তার কেবিনে একটি নির্দিষ্ট ওষুধ রাখত, যেটা সে প্রতিটি মেয়ের ওপর ব্যবহার করত তাদের শোষণ করার জন্য। অফিসের অনেকেই এই সত্য জানত, কিন্তু কবির ও শেখরের বিরুদ্ধে মুখ খুলতে সবাই ভয় পেত। আজ কবির নতুন মালিক গৌতমের রাগের শিকার হতে চলেছে। ভিতরে আসো। মুন্সিজির রিপোর্ট শোনার পর গৌতম চেকটি হাতে নিয়ে সোজা কবিরের কেবিনের দিকে রওনা দিল। আপনাকে কোথাও যেতে হবে না, হুকুম নিজেই এই ব্যাপারটি সামলাবেন। আর মনে রাখবেন, হুকুমের আসল পরিচয় কারও সামনে প্রকাশ পাওয়া চলবে না। ঠিক আছে মুন্সিজি। অবনী! ওহ, তো শেষ পর্যন্ত তোমাকে আসতেই হলো। কবিরের কেবিনে ঢুকেই অবনী পুরো পরিস্থিতিটা তাকে বুঝিয়ে বলল। মিনওয়াইল গৌতমের চোখে অস্থিরতা আরও বাড়তে লাগল। অবনী, এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুমি এখন আমাকে জানাচ্ছ? এত দেরি না করে আগেই বলা উচিত ছিল। নাও, এটা নাও। না কবির, আমি মদ খাই না। এটা কি কথা? এত দূর থেকে এসেছো, অন্তত একটা ড্রিঙ্ক তো খেতেই হবে। না কবির, আমাকে শুধু টাকাটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দোকানে পৌঁছতে হবে। ও ঠিক, তোমার বাবা নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করছেন, তাই না? আমি এক্ষুনি তোমাকে চেকটা দিচ্ছি। গল্পের বাকি অংশ জানতে দেখুন পরের এপিসোড শুধু পকেট এফএম এর ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিসের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।